হ্যাঁ, আমরা যদি মার্কেট প্লেসগুলোতে যাই, ধরুন এটা একটা মার্কেট প্লেস ফাইবার, সেখানে যেখানে সবচেয়ে বেশি মানুষ কাজ করে, সেখানে যদি আমি একটু বাইং মোডে যাই, অ্যাজ এ বায়ার আমি ফাইবারে আসছি, আমার কিছু সার্ভিস লাগবে, আমি যদি এখানে ক্লিক করে একটু সার্ভিসটা লিখি ক্লিপিং পাথ, হ্যাঁ, আমি এরকম আমার এই রিলেটেড সার্ভিস লাগবে, ক্লিপিং পাথ রিলেটেড সার্ভিস লাগবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2558 জন মানুষ আছে যারা এই ক্লিপিং পাথ নিয়ে অলরেডি এখানে কাজ করে। হ্যাঁ, তো সেইখানে যে কি কি বলা হয়েছে, এই যেখানে বলা হয়েছে যে এই বলছে যে আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ডিপ ইজ কাট আউট অর ক্লিপিং পাথ, আই উইল ডু ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল অ্যান্ড ক্লিপিং পাথ সার্ভিস। তাহলে এরকম অনেকগুলো মানুষ আছে যারা এখানে সার্ভিস দিচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর 681টা অর্ডার কমপ্লিট করছে, A1K প্লাস অর্ডার কমপ্লিট করছে, A1K প্লাস অর্ডার করছে, এগুলো নতুন, এরা মনে হয়তো নতুন কেবল শুরু করছে, তাও একটা দুইটা করে অর্ডার পাইছে। তাহলে এরকম অনেকগুলো ব্যক্তি আছে যারা শুধুমাত্র এই ক্লিপিং পাথ সার্ভিসটা নিয়েই কাজ করে। এখন এখানে আমরা যদি এইটার ইমেজটা একটু ক্লিক করি, এখানে এসে বলছে আই উইল ফটোশপ ক্লিপিং পাথ সার্ভিসেস, এই যে ডট 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 দেখতে পাচ্ছি, আমরা একটু পরে দেখব যে ক্লিপিং পাথ কীভাবে হয়। তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে ক্লিপিং পাথ সার্ভিস। ক্লিপিং পাথ কী জন্য করতে হয় সেটা আমরা এখন বুঝবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম এই সার্ভিস নিয়ে আসলে অনেক মানুষ আছে যারা এই রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করে। আমরা সেটা দেখতে পাচ্ছি, যেখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি, এগুলোকে ফাইবারের ভাষায় বলে গিগ। হ্যাঁ, আমরা যে সার্ভিসগুলো দিই সেই সার্ভিসটার একটা মানে ডিটেলস দেওয়া থাকে ওই গিগের মধ্যে। আমি কি সার্ভিস দিই, আমি কি কাজ করব, সেটার জন্য কত টাকা নেব, কতক্ষণ সময় নেব, এগুলো সব কিছু গিগের মধ্যে দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এই হলো মোটামুটি বিষয়। তাহলে আমাদেরকে যদি এটা করতেই হয়, যেমন যেখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সে সাইকেলটা এইভাবে করে পুরোটাই পাত তৈরি করছে, আমরাও সাইকেল ট্রাই করব, এরকম মানুষের ক্ষেত্রে করছে, এগুলোর ক্ষেত্রে করছে। তাহলে এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা মূলত দিতে হয় এই টুলটা দিয়ে, পেন টুল দিয়ে। হ্যাঁ, এই জন্য পেন টুলটা একটা প্রফেশনাল টুল। মানে পেন টুলের ব্যবহার যদি আপনি জানেন প্রপারলি, মনে করেন আপনি পেন টুলটা খুব ফাস্ট ইউজ করতে পারেন। এটা তো একটা পেন, মানে তো কলম। এখন অনেকেই আছে খুব স্লো স্লো লেখে, অনেকে আছে খুব ফাস্ট লেখে, অনেকে আছে খুব ফাস্ট লেখার পরেও লেখা সুন্দর। আর আপনি লেখা সুন্দর করতে গেলে আপনাকে স্লো লিখতে হয়, তাই না? তাহলে ওর এক্সপার্টাইজটা হচ্ছে যে ও ফাস্ট লিখতে পারে, আবার সুন্দর করে লিখতে পারে। মানে ওর লেখাটাই ফাস্ট লিখলেও অটো সুন্দর হয়ে যায়, এরকমটা বিষয়। তেরকম পেন টুল এমন একটা টুল যে এটা যত বেশি ফাস্ট হবে, যত বেশি স্মুথলি আপনি এটাকে ইউজ করতে পারবেন, তত দ্রুত আপনি এখান থেকে মাল্টিপল কাজ করতে পারবেন। তো আমাদেরকে আস্তে আস্তে এই টুলটার ব্যবহার শিখতে হবে। পেন টুলের ব্যবহার আমরা বিভিন্ন প্রোডাক্টের উপর অ্যাপ্লাই করব, কারণ ম্যাক্সিমাম কাজগুলোই হয় প্রোডাক্টকে ঘিরে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। যেমন আমরা কিছু এক্সাম্পল দিই আমাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করানোর জন্য। সবসময় কিছু এক্সাম্পল থাকে আমাদের কাছে, যেগুলো আমরা তাদেরকে দিই প্র্যাকটিস করার জন্য। তো আমরা যদি একটু দেখি ইমেজগুলো, এগুলো কিছু এক্সাম্পল আছে যেগুলো বায়াররা আমাদেরকে দিয়ে দিয়েছিল কাজ করার জন্য, সেগুলো আমি রেখে দিচ্ছি যাতে করে এগুলো দিয়ে আমরা স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাতে পারি। এইগুলো হচ্ছে ইমেজ, দেখেন যে সাধারণ ইমেজ, এগুলো আর কিছুই না, সাধারণ ইমেজ। একটা মানুষ বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, ধরেন কেউ জামা নিয়ে কাজ করে, কেউ সাইকেল বিক্রি করে অনলাইন প্ল্যাটফর্মে, কেউ এরকম টুপি বিক্রি করে, কেউ ওয়াচ বিক্রি করে, সোফা বিক্রি করে। এই যে আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু রিয়েল ইমেজ, তাই না? রিয়েল ইমেজ কোনো কিছুর উপরে বসায় রাখছে, তুলছে, সাদা কাগজের উপরে বসায় রেখে তুলছে, যার কারণে শ্যাডো চলে আসছে। একটা ইমেজ, রিয়েল ইমেজে কিন্তু শ্যাডো থাকবেই, শ্যাডো কিন্তু হবেই, শ্যাডো ছাড়া কিন্তু রিয়েল ইমেজ হয় না। তো এখন মানে যে এটা একটা প্রোডাক্ট, ছবিটা একটা কোনো একটা জায়গায় রেখে, ব্যাগটা রেখে ছবিটা তোলা। এখন এইভাবে করে তো আর এগুলো ইউজ করা যায় না। যেটা করতে হয় যে প্রফেশনালি ই কমার্স সাইটগুলো যেটা করে, সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় প্রোডাক্টের পিছনে। আবার অনেক সময় দেখবেন যে সুন্দর সুন্দর অ্যাড আসে আমাদের সামনে, পিকচারের উপরে প্রোডাক্ট। তাহলে এখন সে চাচ্ছে যে তার এই প্রোডাক্টটা কোনো একটা ইমেজের উপরে বসাইতে, অন্য ব্যাকগ্রাউন্ড, অন্য টেক্সট থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে। সেখানে যদি এইটার ব্যাকগ্রাউন্ডটা থাকে পিছনে, এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা থাকলে আমি কিন্তু এটাকে অন্য কোনো ইমেজের উপরে ইউজ করতে পারবো না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের কী লাগে? পিএনজি ফরম্যাট লাগে, ট্রান্সপারেন্ট ফরম্যাট লাগে। ট্রান্সপারেন্ট ফরম্যাট থাকলে তখন আমরা এটাকে যেমন খুশি তেমন করে ইউজ করতে পারি।
এখন এই ট্রান্সপারেন্টটা করব কীভাবে, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কীভাবে, এই সমস্ত কাজগুলো করতে হয় পেন টুল দিয়ে। অন্য কোনো টুল ইউজ করা যাবে না, শুধু পেন টুল। পেন টুল ব্যবহার করে আপনাকে এগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো আপনাকে তৈরি করতে হবে নিজেকে, যাতে করে আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। যেমন দেখেন, এটা একটা সাইকেল, এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে পেন টুল দিয়ে, অন্য কোনো টুল ইউজ করা যাবে না। ওটি বলতে পারেন, ভাই আমাদের কাছে তো ম্যাজিক ইরেজার আছে, আমাদের কাছে তো ব্যাকগ্রাউন্ড ইরেজার আছে, ওগুলোকে একটাও ইউজ করা যাবে না যদি আপনি প্রফেশনালি কাজ করেন। আর যদি সার্ভিসটা হয় ক্লিপিং পাথ সার্ভিস, তাহলে কিন্তু আপনি কখনোই ওই টুলগুলো ইউজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই পেন টুল ইউজ করে এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা সেই কাজগুলো কীভাবে করতে পারি, এখন আমরা ডিরেক্ট প্রোডাক্টে যাওয়ার আগে আমরা একটু পেন টুলের প্র্যাকটিস করাই সবাইকে, যাতে করে ওইখানে গিয়ে পেন টুলটা সুন্দরভাবে ইউজ করতে পারে। হ্যাঁ, এটা করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে যে আমরা এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে এগুলো প্রত্যেককে আমরা প্র্যাকটিস করাই, শুধু আপনাদেরকে না, যতগুলো স্টুডেন্ট আছে আমাদেরকে প্রত্যেককে আমরা এ থেকে জেড পর্যন্ত প্র্যাকটিস করাই, যাতে করে তারা সুন্দর করে এ থেকে জেড পর্যন্ত প্রতিটা লেটার পেন টুল দিয়ে তৈরি করতে পারে। যদি আপনি এই লেটারগুলো খুব সুন্দর করে তৈরি করতে পারেন, তখন আমরা নিয়ে যাই প্রোডাক্টে। কারণ প্রোডাক্ট আবার সুন্দর করে পারলে তখন আমরা বলি যে আপনি তাহলে এখন চাইলে এই সার্ভিসটার উপরে গিগ দিতে পারেন আপনার অ্যাকাউন্ট থাকলে। ওকে, তাহলে কীভাবে করে আমরা কাজটা করব দেখেন। আমাদেরকে যেটা করতে হবে যে যেহেতু আমরা এ তৈরি করব, বি তৈরি করব, হ্যাঁ, বিভিন্ন লেটারগুলো যতগুলো লেটার আছে সবগুলো তৈরি করব, আমাদেরকে যেটা করতে হবে ওই লেটারগুলো এখানে নিয়ে আসতে হবে। সেটা করার জন্য আমরা পেন টুলের নিচে একটা টুল আছে টেক্সট টুল, খেয়াল করেন টেক্সট টুল সিলেক্ট করার পরে আপনি উপরের দিকে যখন তাকাবেন দেখবেন যে এখানে অনেকগুলো অপশন চলে এসছে। প্রথমেই থাকে হচ্ছে ফন্টের নাম। আমরা লিখতে গেলে আমাদেরকে ফন্ট ইউজ করতে হয়। যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছেন তারা জানেন যে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে গেলে সবার প্রথমে কী ইউজ করতে হয়, ফন্ট সিলেক্ট করতে হয়। যে আপনি যদি বাংলা লিখবেন তাহলে কি ফন্ট, বাংলা ফন্টের নাম জানেন, বিজয় সফটওয়্যার, সুতুনি এনজি, তাহলে ফন্টের নাম হচ্ছে সুতুনি এনজি। এরকম অনেকগুলো বাংলা ফন্ট আছে। আর যে সফটওয়্যারটা দিয়ে আমরা লেখালেখি করি ওটা হচ্ছে বিজয় 52। ওই লেখার জন্য ওই সফটওয়্যারটা লাগবে। আর ফন্ট হচ্ছে যে লেখাটা হবে সেটা চেহারাটা কেমন হবে, সেটা হচ্ছে ফন্ট। তাহলে এরকম বাংলা লিখতে গেলে আমরা এরকম বিজয় 52 সুতুনি এনজি ইউজ করি। আর ইংলিশ ফন্ট লিখতে গেলে আমরা টাইমস নিউ রোমান ইউজ করি, আবার এরিয়েল ইউজ করি, ক্যালিব্রি ইউজ করি, যেগুলো ডিফল্ট ফন্ট, যেগুলো প্রত্যেকের কম্পিউটারে থাকে। ফন্ট কিন্তু ইন্ডিভিজুয়াল জিনিস, এটা কিন্তু আবার আমরা আমাদের ইচ্ছা মতো ডাউনলোড করতে পারি, সেট আপ করতে পারি, ইনস্টল করতে পারি। আমাদের কাছে প্রচুর ফন্ট থাকতে হয়, যারা ডিজাইন নিয়ে কাজ করি, যারা আমাদের কাছে প্রচুর ফন্ট ইউজ করতে হয়, আমাদেরকে খুঁজতে হয়, নতুন নতুন সুন্দর সুন্দর চেহারার ফন্ট বের করতে হয়। যতদিন থাকবেন, যতদিন কাজ করবে, ততদিন আপনাকে এই ফন্ট নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা টেক্সট টুলটা সিলেক্ট করার পরে একদম শুরুতে পাচ্ছি ফন্টের নাম। আমরা এখানে একটা ডিফল্ট ফন্ট ইউজ করব, যেটা হচ্ছে টাইম নিউ রোমান। কী রোমান? টাইম নিউ রোমান্স। এটা হচ্ছে একদম ডিফল্ট ফন্ট, প্রত্যেকের কম্পিউটারে আছে। আপনি বলতে পারবেন না যে আমার কম্পিউটারে নেই। টাইমস নিউ রোমান। আমরা যেটা করব, এখান থেকে আমরা বোল্ড ফন্টটা ইউজ করবো, যে বোল্ড ফন্টটা। আর এখানে আমরা ফন্টের সাইজটা দিয়ে দেবো 200। কত দেবো? 200। এটা হচ্ছে ফন্টের নাম, এটা হচ্ছে ফন্টের স্টাইল, মানে ফন্টটা রেগুলার হবে নাকি বোল্ড হবে নাকি মিডিয়াম হবে নাকি ইটালিক হবে। অনেকগুলো ফন্টের অনেকগুলো চেহারা হয়, এক একটা এক এক রকম চেহারা। বোল্ড ইউজ করলে লেখাটা মোটা হবে, রেগুলার করলে চিকন হয়। তো এগুলো হচ্ছে ফন্টের বিষয়। এরপরে লেখাটা কতটা বড় হবে সেটা আমরা ইউজ করি এই ফন্টের সাইজ দিয়ে। কি দিয়ে? ফন্টের সাইজ। এরপরে অপশন আসতেছে অ্যালাইনমেন্ট। লেখাটা কি লেফট থেকে শুরু হবে নাকি মিডল থেকে শুরু হবে নাকি রাইট থেকে শুরু হবে? যদি লেফট থেকে শুরু হয় তাহলে লেফট থেকে রাইটে যাবে, যদি সেন্টার থেকে শুরু হয় তাহলে সেন্টার থেকে উভয় পাশে যাবে, যদি রাইট থেকে শুরু হয় তাহলে রাইট থেকে লেফটে যাবে। সেইটা নির্ধারণ করতে হয় এখান থেকে। অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট বলা হয় এটাকে। মাইক্রোসফট ওয়ার্ড কারা ইউজ করছেন? হাত তুলেন। আপনারা ইউজ করেন নাই? মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করা হয়নি? আচ্ছা, সেখানে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করা হয়নি? অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাই করছি? এগুলো করো নাই? এগুলো আসলে করতে হয়। আসলে কম্পিউটার, মানে আমরা একটা কথা বারবার করে বলি যে যদি আমি প্ল্যানিং করি যে আমি অনলাইনে ক্যারিয়ার ডেভেলপ করব, আমি ফ্রিল্যান্সার হিসেবে বাকি জীবনটা কাটাবো, ল্যাপটপটার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। মানে একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ যেটাই থাকুক না কেন, এটাতে প্রচুর সময় দিতে হবে, প্রচুর সময়।
মানে আপনার যদি প্ল্যানিং থাকে, এরকম একটা মাস্টার প্ল্যানিং থাকে যে আমি এখন থেকে নিজেকে তৈরি করব, আমি এইটাকে ক্যারিয়ার হিসেবে নেব, আমি অন্য কিছু আর চিন্তা করতে চাই না, তাহলে আপনার প্ল্যানিংটা হবে যে এইটা নিয়েই যেহেতু আমার সব কিছু, তাহলে বাকি সবগুলো আমার কাছে অপশনাল। সোজা কথা মনে রাখেন। আপনি যদি মনে করেন যে আমি এখন আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সিং এটা কিছু একটা হইলো, আমি চাকরি করব, এটা হবো ওটা হবো, আর কোথায় কিসের ফ্রিল্যান্সিং, তাহলে সেটা ডিফারেন্ট পার্ট, তাহলে সেটা অন্য বিষয়। যদি আপনি ওইভাবে নিতে না চান তাহলে সেটা অন্য বিষয়। কিন্তু আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সিংটাকে ক্যারিয়ার হিসেবে নেবেন, এখান থেকে একটা ভালো ক্যারিয়ার তৈরি করবেন, তাহলে কিন্তু বাকি বিষয়ে সমস্ত বিষয়গুলোকে আপনাকে অপশনালভাবে ধরে নিতে হবে, আর এইটাকে আপনাকে মানে আপনার কম্পালসারি হিসেবে নিতে হবে। আর যেহেতু কম্পালসারি, তাহলে আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, মানে ঘড়ি দেখে কোনো কাজ করা যাবে না, আনলিমিটেড, যতক্ষণ সময় পান, ততক্ষণ ফ্রি আছেন, ততক্ষণ ভালো লাগায় পরিণত করতে হবে। তাহলে এখন কম্পিউটারটা অন করে কি করবেন? ইউটিউব দেখবেন, মুভি দেখবেন, নাটক দেখবেন, ফেসবুকে কাটাবেন? তাহলে তো আর হইল না, তাহলে তো আপনি প্রফেশনালি অ্যাটিটিউড দেখাচ্ছেন না। তাহলে যেটা কি, এই যে বেসিক কিছু সফটওয়্যার আছে যেগুলোর ব্যবহার জানতেই হয়, মাইক্রোসফট ওয়ার্ড জানতেই হবে আপনাকে। মাইক্রোসফট ওয়ার্ড না জানলে অনেকগুলো কাজ আপনি করতেই পারবেন না। যেমন আমরা যারা ডিজাইনার, আমাদেরকে একটা ডিজাইন করতে হয়, ইনভয়েস ডিজাইন করতে হয়। ইনভয়েস মানে চালান ফর্ম বলে, মানে ম্যাক্সিমাম বায়াররাই এসে আমাদের কাছ থেকে ইনভয়েস চায়। সেই ইনভয়েসটা কিন্তু পুরোটাই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে হয়। যদিও আমরা ডিজাইনার, আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলো ইউজ করি, কিন্তু আমাদেরকে ওই ইনভয়েসটা করার জন্য, যারা আমি গতকালকে রাতেও একটা বায়ারকে ইনভয়েস দিলাম, সেখানে কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করতে হয়। এই যে এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, তাই না? তো সেইখানে কিন্তু এই যে এইগুলো কিন্তু সব ওয়ার্ডে করা। হ্যাঁ, এইগুলো হচ্ছে টেবিল, সে এখানে লিখবে, দাম লিখবে, এটা লিখবে, আবার দাম লিখবে, লেখালেখি করবে, কী কী প্রোডাক্ট। ধরেন আমি একটা প্রতিষ্ঠান থেকে সার্ভিস নিছি, কিছু কিনছি, ওরা তখন এখানে ডেসক্রিপশন লিখবে, কি কোয়ান্টিটি কত, রেট কত, অ্যামাউন্ট কত, সবগুলো লিখলো, সবগুলো লিখে যোগ করে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে দিল অনলাইনে, মানে এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। তাহলে তাকে আর আলাদা করে চালান ফর্মটা প্রেস থেকে প্রিন্ট করে নিয়ে এসে রাখতে হলো না। এখন ম্যাক্সিমাম মানুষরা এইভাবে করে ইউজ করতে চায়। তো এখন আপনি যদি কোনো দিনও মাইক্রোসফট ওয়ার্ড ইউজ না করেন, তাহলে আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে না? কঠিন হয়ে যাবে তো। তাহলে আমরা বলি, তাহলে এই বেসিক জিনিসগুলো শিখবেন না। এক্সেল, একটা অফিস, যদি আপনি জীবনে কোনো দিনও চাকরি বাকরি করতে চান যে আমি অফিস ডেস্ক জব করব, সেটা আবার এই জেনারেল প্ল্যাটফর্ম থেকে, মানে আপনি অনার্স মাস্টার্স করে যদি কোনো বলেন যে আমি ডেস্ক জব করব, তাহলে আপনাকে এক্সেল জানতেই হবে। এমন কমন একটা জিনিস, কমন একটা সফটওয়্যার, মানে অফিসিয়াল যত অ্যাক্টিভিটিস, অফিসের যত ধরনের হিসাব এটা সেটা থাকে, এক্সেল ইউজ করতেই হয়। এক্সেল ছাড়া ইউজ করা যায় না। পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন করবেন, কোনো কিছু আপনি প্রেজেন্টেশন করবেন। এখন আপনি যদি কম্পিউটার রিলেটেড কোনো কাজ না করেন, তাহলে সেটা অন্য জিনিস, তাহলে কোনো দিনও লাগবে না। আপনি যদি কম্পিউটার রিলেটেড কোনো জব অথবা কাজ না করেন, তাহলে এইগুলো সফটওয়্যার না জানলেও চলবে। বোঝা গেল? কিন্তু আপনি বলতেছেন যে আমি কম্পিউটার রিলেটেড কাজ করব আর এগুলো জানবেন না, তাহলে এটা আবার বেমানান দেখায়। বুঝতে পারলাম কথাটা? আপনি তো সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকবেন, আর এই সফটওয়্যারগুলো কাজ জানবেন না? জানতে হবে। যাই হোক, ওগুলো একটু ব্যবহার শিখে নেবেন। ওকে, আমরা এখন কথা বলতে পারছি না। তাহলে এখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা লেফট লাইনটা সিলেক্ট করবো। আবার একটু রিপিট করতেছি, আপনি পেন টুলের ব্যবহার শুরু করার আগে আপনাকে চলে যেতে হবে টেক্সট টুল। টেক্সট টুলে যেয়ে আপনি শুরুতেই এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করবেন। ফন্টটা আমি ইউজ করলাম টাইমস নিউ রোমান, এরপরে আমি ইউজ করলাম বোল্ড, এরপরে আমি ইউজ করলাম 200। আপনি চাইলে আপনার স্ক্রিন যদি বড় হয়, বড় মনিটর যদি হয় আপনার, তাহলে আপনি 200-এর বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি স্ক্রিন ছোট হয়, তাহলে 200-এর উপরে নিয়েন না। অ্যাটলিস্ট যদি আপনার ল্যাপটপ অথবা 14 ইঞ্চি হয়, ছোট যদি হয় ডিসপ্লে, তাহলে আপনি 200-এর মধ্যে থাকেন। আর যদি বড় ডিসপ্লে ইউজ করেন, তাহলে 200-250 ইউজ করলে সমস্যা নেই। এতে করে কী হবে, যে লেটারটার উপর আমরা প্র্যাকটিস করবো সেটা একটু বড় দেখা যাবে। তাহলে আমি এখানে 250 নিলাম। ওকে, আচ্ছা, এবার আমি এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট নিলাম, এখান থেকে কালারটা করে দিলাম রেড কালার নিয়ে নিলাম। এবার আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা লেখা চলে আসবে। আমি ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পরে আমি এখানে কিবোর্ড থেকে লিখলাম
আচ্ছা, তো বেশি বড় হয়ে গেল, আমরা 200 নেই, 200 নিলাম। ওকে, কত নিলাম? 200। এই যে এটা লিখলাম না, এখন আমাদের যেটা করতে হবে, এটা তো হচ্ছে ডিফল্ট সফটওয়্যার ইউজ করে আপনি টেক্সট টুল দিয়ে কিবোর্ড থেকে এ লিখলেন, এ হয়ে গেল। যা আমাদের কথা হচ্ছে আমরা এইভাবে এ লিখতে চাই না। কীভাবে লিখতে চাই? এটাকে আমরা লক করে দিলাম যাতে এটা নড়াচড়া না করে, এটা নড়াচড়া করবে না, আর এটাকে ধরতে পারবেন না আপনি। কোনো লেয়ারকে যদি আমরা লক করে দিই, সেই লেয়ারে নড়াচড়া করে না। তাহলে যেহেতু আমি এটাকে এখন ধরতে পারবো না, তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এই যে আমাদের টুল আছে পেন টুল, এই পেন টুল দিয়ে এইরকম হুবহু আর একটা এ তৈরি করতে হবে, টেক্সট টুল দিয়ে না। টেক্সট টুল দিয়ে তো ক্লিক করলেই এ হয়ে যায়, কিন্তু পেন টুল দিয়ে আপনাকে এখন এটা বানাইতে হবে। এখন এটা বানাইতে গেলে কীভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আমরা তাহলে আসি। তাহলে আমাদের প্রথম ধাপটা হচ্ছে, আমি আবার যদি বিষয়টা একটু রিপিট করি, একটু মনোযোগ সহকারে প্রথম থেকে দেখেন। আমরা একটা আর্টবোর্ড তৈরি করব। কি করবেন? সবাই প্রত্যেকে কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করবেন, আর এখানে নেবেন পিক্সেল। আমরা একটা নির্দিষ্ট সাইজ ইউজ করব, 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। ওকে, রেজলিউশন ইউজ করবেন 300, কালার মোডটা RGB থাকলেও হবে, আর CMYK থাকলেও হবে, ইচ্ছা, এখানে কোনো বাইন্ডিংস নেই। ফন্ট ডকুমেন্টের সাইজটা হবে 1920 বাই 1080, রেজলিউশন 300, কালার মোড যে কোনো একটা দিয়ে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এরপরে ধাপটা হচ্ছে, আপনি টেক্সট বাটনে চলে যাবেন, গিয়ে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাইম নিউ রোমান থাকবে, এখান থেকে আপনি যেটাই থাকুক না কোনো টাইমস নিউ রোমান করে দেবেন, বোল্ড করে দেবেন, এখানে আপনি 250 করে দেন, এখানে লেফট অ্যালাইনমেন্ট, এখানে কালারটা রেড। এবার এই যে লেখাটা হচ্ছে না, অটোমেটিক কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করেন। আসলে আপনার কিবোর্ডে ব্যাক স্পেস আছে, এই যে ব্যাক স্পেস প্রেস করলে কী হবে, লেখাটা চলে যাবে। এখন আপনি কিবোর্ড থেকে লিখবেন এ, বোঝা গেল? কি লিখলেন? এ। আমরা এখন এটাকে অ্যাপ্লাই করে দেবো, এখানে টিক চিহ্ন দিলে কোনো একটা লেখা যদি আপনি লিখতে শুরু করেন, তখন কিন্তু এইখানে একটা টিক চিহ্ন চলে আসে। এটাকে যদি প্রেস করেন তাহলে লেখা শেষ। হ্যাঁ, তাহলে এখানে প্রেস করলাম, লেখা শেষ। এখন আমি যেটা করব, এটাকে এখানে নিয়ে এসে বসাবো। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, একটু জুম করে নিতে পারি আমরা মাউসের হুল ঘোরালে এটা জুম হয়। আমরা পেন টুল ইউজ করে এটাকে সুন্দর করে আটা তৈরি করব। এই পর্যায়ে আমরা লক করে দিলাম এটাকে। আর আমরা যেহেতু আর একটা এ তৈরি করব, সেই এটাকে আর একটা লেয়ারে রাখব, নতুন লেয়ারে। সেজন্য আমরা করব কি, একদম নিচ থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করলাম, তাহলে একটা লেয়ার তৈরি হয়ে গেল। লেয়ার তৈরি হওয়া মানে এখানে কিছু নেই, ফাঁকা। আমরা কি করব, ওই এর আর একটা তৈরি করে এইখানে রাখবো, সেটা থাকবে এই লেয়ারে। সেজন্য আমাদের লেয়ারটা সিলেক্ট থাকবে এইটা। আমরা পেন টুলে চলে গেলাম। পেন টুলে যখন ক্লিক করবেন, তখন উপরের দিকে দেখবেন একটা অপশন দেখা আছে, পাথ আর শেপ। পেন টুলটাকে আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে পাথ হিসাবে, আর একটা হচ্ছে শেপ আকারে। যখন আমরা ডিজাইন করব, তখন পেন টুল দিয়ে আমরা শেপ তৈরি করি, বিভিন্ন ধরনের শেপ, র্যান্ডম শেপ, ইচ্ছামতো শেপ। আর যখন আমরা এডিটিংয়ের কাজ করব, তখন সেটাকে ইউজ করব পাথ হিসেবে। হ্যাঁ, তাহলে এখন যেহেতু আমরা এডিটিংয়ের কাজ করতেছি, তাহলে আমরা এটা ইউজ করব পাথ। সবসময় থাকবে কি, পাথ। এরপরে একদম শেষের দিকে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন, দেখেন। এই অপশনে ক্লিক করলে এখানে একটা অপশন দেওয়া আছে রাবার ব্যান্ড, দেখা যায় রাবার ব্যান্ড। এটা কিন্তু এরকম থাকবে না। আপনি কি করবেন, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে রাবার ব্যান্ডটা অন হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই এটা ড্র করা শুরু করব। আমরা এখন এটা তৈরি করা শুরু করব। কীভাবে তৈরি করব খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে দেখেন। আমাদেরকে যেটা করতে হবে, পেন টুল দিয়ে একদম এর কিনারা বরাবর ক্লিক করতে হবে, একদম কিনারা, মানে যেন একদম কিনারায় বসে। দেখেন বসছে না কিনারায়? এবার এই যে যখন আপনি এটা ক্লিক করলেন, যখন পেন টুল দিয়ে কোনো জায়গায় আমরা ক্লিক করি, তখন সেখানে একটা পয়েন্ট তৈরি হয়। ওই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কি বলে? অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে এরকম অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে পুরো এটাকে আমাকে কভার করে যেতে হবে। এখন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি মানে এইভাবে না, আপনি যদি বলেন আমি তৈরি করছি, এইভাবে না। এই লাইনগুলো যেন প্রপারলি এজ বরাবর যায়। লাইনগুলো কোন দিক দিয়ে যাবে? এজ বরাবর। কারণ লাইনগুলো যেদিক দিয়ে যাবে, সিলেকশন ওই দিক দিয়ে তৈরি হবে। এখন আমি যদি এইভাবে করে একটা সিলেকশন তৈরি করি, কেমন হবে দেখেন তো। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই,
আর এভাবে যদি ক্লিক করি তাহলে সিলেকশন কোন দিক দিয়ে হইলো? সিলেকশনটা তো পুরোপুরি এর দিক দিয়ে হইলো না। তাহলে যেটা বলতে চাচ্ছি যে শুধু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলেই হবে না, এবং এমনভাবে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে হবে পিছনের লাইনগুলোর জন্য একদম এজ বরাবর হয়। এই দেখেন, এখন আমাকে কী করতে হবে, এই ক্লিক করে এই পিছনের লাইনটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই যে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, বুঝা গেল? তাহলে এখন যখন এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তখন আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করব, তাহলে পরের হ্যান্ডেলটা থাকবে না, কেটে যাবে। এবার এইভাবে করে আমি পুরোটাকে কভার করব, খেয়াল করেন। আচ্ছা, আমরা ছোট ছোট করে নিয়ে ট্রাই করব, যদি হয়ে যায় ভালো, তার আর আস্তে আস্তে আমরা পরে যখন বুঝে যাব যে কতদূর যেতে হবে তখন আমরা বড় বড় জায়গা নিয়ে ইউজ করব। রাউন্ডের যে জায়গাগুলো এইখানে সবসময় দুইটা পার্ট করে নেবেন, একটা ক্লিকে হবে না, অল্টারটা চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করবেন, তাহলে কী হবে, হ্যান্ডেলটা কেটে যাবে। আমরা এইখানে ক্লিক করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, কার্সরটা ছাড়বো না, মাউসের ক্লিকটা ছাড়বো না, নার্সারি হ্যান্ডেলটাকে আস্তে করে যেদিকে কার্ভ করব তার বিপরীত দিকে ড্র্যাগ করব। যদি আমি উপরের দিকে এরকম করতে চাই তাহলে আমাকে হ্যান্ডেলটা নিচের দিকে ডাউন করতে হবে, সবসময় বিপরীত দিকে করতে হবে। এটাকে আমি এখন কেটে দিলাম, এই যে ডাউন মিলে গেছে না, কেটে দিলাম। আবার আমি এখানে ক্লিক করলাম, এই যে লাইনটা আমি এখন একটু করে নড়াবো, যাতে আমি তাকাবো পিছনের দিকে যেন সুন্দর করে মিলে যায়। মোটামুটি মিলে গেছে। এভাবে করে মিলিয়ে নিতে হবে। দেখেন, একটু জুম আউট করে নেন, আপনি বেশি জুম করলে তখন আবার দেখতে পারবেন না। এটা স্পেস বার দিয়ে আমরা যখন কোনো একটা ইমেজকে জুম করে কাজ করি তখন কিছুটা অংশ স্ক্রিনের বাইরে চলে গেছে, তাই না? তাহলে আমি তখন ওখানে যাবো কীভাবে? তখন আমাকে কী করতে হয়, কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করতে হয়। আমি যদি স্পেস বার প্রেস করি তখন সেটা হ্যান্ড টুল হয়ে যায়। ফটোশপে একটা টুল আছে এই যে নিচের দিকে, এটার নাম হচ্ছে হ্যান্ড টুল, সেটা শর্টকাট হচ্ছে স্পেস বার। তখন হ্যান্ড টুল হয়ে যায়, আমি তখন ধরে এটাকে নিচে নামাতে পারি ক্লিক করে। হ্যাঁ রিসিভ করেন। তখন আমরা এটাকে এইভাবে করে আপ ডাউন করে নিতে পারি। আবার আপ ডাউন হয়ে গেছে, আমি ছেড়ে দেবো, আবার আমার টুলটা চলে আসবে, যে টুলের কাজ করতেছি। হ্যাঁ, এই ধরে রেখে সরাসরি করতে হবে। এই আচ্ছা, ওকে, আমি অল্টার চেপে ধরে আবার এটা কেটে দিলাম। এবার আমি এখানে সুন্দর করে কেটে দিলাম। এবার আমি এখান থেকে এইভাবে করে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম। এইভাবে করে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম। এইভাবে করে পুরো এটাকে আপনাকে, যদি আপনার বড় হয়, বড় জায়গা নিয়ে কাজ করতে সমস্যা হয়, যদি না মেলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন। ধরেন আপনি এত বড় একটা জায়গা নিছেন কিন্তু কোনোভাবেই মিলাইতে পারতেছেন না পিছনের লাইনটা, দেখেন এদিকে মিলান তো এদিকে মিলে না, তার মানে কি হবে না। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে পিছনে ব্যাক করেন। এবার আবার আপনি এখান থেকে ব্যাক করেন। এবার মিলছে, ছোট ছোট করে নিয়ে করেন। প্রথমের দিকে ছোট ছোট করে শুরু হোক, আস্তে আস্তে আমাদেরকে বুঝে নিতে হবে যে কতটুকু জায়গা পর্যন্ত হয়। এইভাবে করে যেখান থেকে শুরু করছেন সেইখানে গিয়ে মিলাই দিতে হবে। যখন মিলে যাবে, এই যে একটা পয়েন্ট তৈরি হলো, এইটাকে বলা হয় পাথ, এটাকে বলা হয় ক্লিপিং পাথ। তাহলে আমার একটা পাথ তৈরি হলো। এবার দেখেন ভিতরের এই অংশটাও আমার রাখা যাবে না, কেটে ফেলতে হবে। তাহলে আমি কী করব, আবার এখানে ক্লিক করব, আবার এখানে একটা ক্লিক করব, আবার এটা ক্লিক করলাম, অল্টার চেপে ধরে কেটে দিলাম। আমরা একটু ট্রাই করে দেবো যে একবারে মিলানো যায় কিনা। মিলে গেছে। তাহলে এখন যখন এইভাবে করে পাতগুলো তৈরি হয়ে যাবে, সমস্ত পাতগুলো, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার, তাহলে কি হবে, ওই পুরো পাতগুলো সিলেকশনে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে? সিলেকশনে। পুরো পাতগুলো
সিলেকশনে পরিণত হয়ে গেল। ওকে, এখন আমি যদি যে লেয়ারটাতে আছি, ফাঁকা লেয়ারটাতে আছি, এই লেয়ারটে থাকা অবস্থায় আমি চলে যাব পেইন্ট বাকেট টুলে, যেটা দিয়ে আমরা কালার অ্যাপ্লাই করি। আর আমি যেটা করব, এখানে একটা ডিফারেন্ট কালার ইউজ করব, তাতে করে আমি বুঝতে পারি যে আমার আর একটা জিনিস তৈরি হয়েছে। আমি ব্লু কালার নিলাম, নিয়ে আমি যদি এটা ক্লিক করি, তাহলে ব্লু কালার তৈরি হয়ে অ্যাপ্লাই হয়ে গেলো, যেহেতু সিলেকশন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার আমি যেটা করব, ওই এটাকে শিফট চেপে ধরে টান দিলাম, তাহলে আর একটা এ তৈরি হয়ে গেলো। শিফট চাপলে স্টেট হবে, শিফটটা জরুরি না, এমনি টানলেও এ চলে আসবে, যেহেতু আলাদা লেয়ার। তাহলে এই যে এইটা তৈরি হয়ে গেলো, এইটা কিন্তু আমরা তৈরি করলাম পেন টুল দিয়ে। তাহলে এইটা একটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট। কতটা সুন্দর হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। এটা আরেকজনকে দেখানোর কোনো প্রয়োজন নাই যে ভাই আমার এটা কি ভালো হয়েছে কিনা। আপনি নিজে দেখেন, আপনি দেখতেছেন যে আপনার এখানে বাঁকা হয়েছে, তার মানে ভালো হয়নি। যতক্ষণ পর্যন্ত আপনি নিজে বলতে পারবেন যে হ্যাঁ মোটামুটি হ্যাঁ পারফেক্ট, একদম হুবহু মিলে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। তার মানে এইটা আপনি আরেকজনকে দেখাবেন, দেখায় তার কাছ থেকে ইয়ে নেবেন যে আমারটা ঠিক হয়েছে কিনা, এটা দরকার নেই, কারণ পাশে তো ভালো জিনিসটা আছেই। আর আপনি এটা পারছেন কিনা সেটা তো আপনি না পারলে, যদি এই নিয়মে করেন তাহলে তো আপনার অবশ্যই হবে, এ তৈরি হবেই। তো সেটা আপনি করতে পারতেছেন কিনা, সেটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। বোঝা গেল? তাহলে এইভাবে করে আপনাকে এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলো লেটার তৈরি করতে হবে। বোঝা গেল? আপনি যদি এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সেগুলো যদি তৈরি করতে পারেন, তাহলে আমরা বলতে পারি যে আপনি এখন পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো সার্ভিসগুলো দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এক মিনিট একটু। কী করলাম এখানে, তাহলে এটা হয়ে গেল। এখন আপনারা যেটা করতে হবে, এ যে ফাইলটা তৈরি করলেন এটাকে আপনি সেভ করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস প্রেস করে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে ফেলবেন। ডেস্কটপে অথবা যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করে ফেললেন। হ্যাঁ, ফোল্ডার করে নাম দিলেন হচ্ছে পেন টুল প্র্যাকটিস, পেন টুল প্র্যাকটিস লিখে আপনি এইটা নাম দিলেন এ। ওকে, এ নামে সেভ করলেন, এ সেভ হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে, আবার বি তৈরি করতে হবে। আর বি তৈরি করার জন্য আবার নতুন করে ডকুমেন্ট না নিয়ে আপনি ইমেজ থেকে ডুপ্লিকেট করে নেন। ইমেজ থেকে ডুপ্লিকেটে যান, এখানে নামটা দিয়ে দেন বি, দিয়ে যখন ইন্টার দেবেন তাহলে আবার নতুন করে একটা বি নামে ট্যাব তৈরি হয়ে গেলো। এ নামে তো একটা ট্যাব আসেই, যেহেতু ওটা আমরা সেভ করে ফেলছি, ওটাকে আমরা ক্লোজ করে দিলাম, ওটা ক্লোজ হয়ে গেল। এখন বি নামের ট্যাবটা আসছে। এখন আমরা যেটা করবো, এই লেয়ারটা দরকার নাই, এটাকে আনলক করব, করে টি এর মধ্যে ডাবল ক্লিক করব, তাহলে এটা সিলেক্ট হবে। কিবোর্ড থেকে লিখব বি, তাহলে এটা বি হয়ে গেল। এখন আমি আবার টিক চিহ্ন দিলাম, এটাকে আমি একটু সেন্টারে রাখবো, লক করে দিলাম। আবার নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করলাম। এবার আমি পেন টুলে গেলাম, এখানে গিয়ে আমি আচ্ছা, তাহলে এখানে আমি যেটা করব, এখান থেকে আমি এটা ক্লিক করলাম। এবার এখান থেকে এখানে একটা ক্লিক করলাম। এবার আমি এখানে একটা স্টেট আসলাম, এখান থেকে আমি সুন্দর করে এখানে একটা ক্লিক করে এই যে ডাউন করতেছি। রাউন্ডটা কিন্তু আপনি যখন এটাকে নড়াচড়া করবেন এভাবে নিজে বুঝবেন কোন দিকে নিয়ে আসলে কোন দিকে লাইন তৈরি হয়। এখন আপনি বুঝতেছেন যে আমি যদি এদিকে যাই, ডাউন করি, আস্তে 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 করে উপরের দিকে তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে এই পর্যায়ে এসে আমার এইভাবে করে পুরো লাইনটা মিলে যাচ্ছে। তাহলে আপনাকে মাউসটাকে এমনভাবে ড্র্যাগ করতে হবে যাতে করে আপনি বুঝতে পারেন যে কোন দিকে। খুব স্মুথলি কাজগুলো করতে হবে। আপনি যদি রাফলি করেন তাহলে কখনোই সুন্দর আসবে না, তাড়াহুড়া করা যাবে না। এগুলো প্রচুর ধৈর্যের কাজ, ধৈর্য দিতে হয়, সময় দিতে হয় একটু। এভাবে করে আমরা সেট করে নিলাম, কেটে ফেলবো। তারপরে আমরা এখানে গিয়ে আবার সুন্দর করে এটাকে সেট করব। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটাকে আমরা এখানে ক্লিক করব। এবার এখান থেকে এটাকে রাউন্ড করে নেব। সুন্দর করে সিলেক্টটা করবেন, তা নাহলে চেহারাটা ভালো হবে না। এবার
মিলাই দিলেন, যেখান থেকে শুরু করছেন সেখানে মিলাই দিলেন। এবার এই যে এখানেও একটা স্পেস আছে, যদি কোনো লেটারের মধ্যে ফাঁকা জায়গা থাকে তাহলে সেটা কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে। আমরা আবার ওই একইভাবে এটা করে নিলাম, অল্টার দিয়ে শুধু কাটবেন, বাকি কোনো সময় আর কিবোর্ডের কাজ নেই, শুধু পেন টুল। আর যখন কাটবেন তখন শুধু অল্টারটা চেপে ধরে কাটতে হবে, অল্টার না চাপলে অ্যাঙ্কর পয়েন্ট কাটা যায় না। এভাবে করে আপনি একটু সুন্দর করে সময় নিয়ে এটা কাভার করে ফেলবেন। যতটা সুন্দর করা যায়, যত সুন্দর করবেন তত আপনার আউটপুটটা ভালো আসবে। যেটা তৈরি করবেন রাফ করলে কিন্তু সুন্দর হবে না। যদি ঠিকমতো না হয় আপনি কন্ট্রোল জে দিয়ে ব্যাক করতে পারবেন। এভাবে করে সিলেক্ট করে ফেললাম। যখন সমস্তটা সিলেক্ট হয়ে যাবে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দেন, তখন কন্ট্রোল ইন্টার দিলে তখন আপনার এটা কী হবে, সিলেকশনে পরিণত হয়ে গেল। তখন এই নতুন লেয়ারে থাকা অবস্থায় পেন ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দেবেন, তাহলে বি তৈরি হয়ে গেলো। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, এবার আমি এখান থেকে এটাকে টেনে নিয়ে আসলাম, তাহলে আবার বি তৈরি হয়ে গেলো। এবার আমি আবার কন্ট্রোল এস প্রেস করব, সেভ। আবার দেখবেন বি নামে একটা ফাইল রেডি করাই আছে, সেভ করে দিলাম, বি সেভ হয়ে গেল। তাহলে আবার ইমেজে যাবেন, আবার ডুপ্লিকেট নাম করেন সি, ইন্টার দেন, সি নামে একটা ট্যাব তৈরি হয়ে গেলো। বি নামে একটা ট্যাব আছে, বি নামের ট্যাবটাকে ক্লোজ করে দেন, যেহেতু সেভ হয়ে গেছে। সেভ না করে আবার ক্লোজ করিয়েন না। এবার আপনি এই এক্সট্রা লেয়ারটাকে অফ করে দেন, ডিলিট করে দেন। এটাকে ডাবল ক্লিক করে সি দিয়ে রিপ্লেস করে দেন। ছোটো হাতের সি লিখবেন, বড় হাতের সি না, ছোটো হাতের সবগুলো হবে ছোটো হাতের, কোনো লেটার বড় হাতের হবে না। হ্যাঁ, তাহলে এখন আপনি এটাকে আবার লক করে দেবেন, আবার আপনি নতুন করে একটা লেয়ার নেবেন এবং আবার আপনি পুনরায় যেভাবে আমরা এ করলাম বি করলাম, আবার পেন টুলে যাবেন, আবার সিতে ক্লিক করবেন। এবার মনে করেন আমি ভাবলাম এখান থেকে শুরু করব, চেষ্টা করবেন ঘড়ির কাঁটার দিকে যাওয়ার, তাহলে জিনিসগুলো সুন্দর হয়। আপনি চাইলে বিপরীত দিকেও যেতে পারেন, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আমি এদিক দিয়ে যেতে পারবো না। তাহলে আপনাকে এইখান থেকে আগে রাউন্ডটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, এবার আমি এই দিকটা মেলানোর চেষ্টা করব। না, করা যাবে না, এগুলো কোনো টুল ইউজ করা যাবে না, তাহলে আর ক্লিপিং পাথ হবে না। ল্যাসো টুল দিয়ে করলে এই পাথটা তৈরি হয় না, ঠিক আছে? আর সার্ভিসটার নামই হচ্ছে পাথ। বায়ার আপনার কাছ থেকে ক্লিপিং পাথ চাইতে পারে যে তুমি আমাকে পাথ দাও, তখন আপনাকে পাথ তৈরি করা অবস্থায় পিএসডি ফরম্যাটে সেভ করে দিয়ে দিতে হবে। পিএসডি ফটোশপ ফরম্যাটে পিএসডি। হ্যাঁ, আমার কেন বলছে যে তুমি আমাকে পাথ দাও, আমি পাথ নিয়ে কাজ করব। হ্যাঁ, তখন আপনি কী করবেন, যদি আপনি ল্যাসো দিয়ে করে দেন পাথ পাবেন কোথায়? এভাবে করে আপনি কয়েকবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে আমি কতটুকু বাঁকা করব, কতটুকু ইয়ে করব। হ্যাঁ, কোথায় ক্লিক করব। হ্যাঁ, এটা হয়ে গেল। এখানে কিন্তু আর ভিতরে কোনো কিছু নাই, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দেন, আর নতুন লেয়ারটা থাকলো সেখানে গিয়ে আপনি পেন ব্যাকের টুল দিয়ে একটা ক্লিক করেন, তাহলে এখন আমরা এইভাবে করে আর্টটা তৈরি করলাম। আপনি যদি মনে করেন যে আমার লেটারটা ছোটো হয়ে যাচ্ছে, আপনি 300 করে দিলেন ফন্টের সাইজ, তাহলে লেটারটা আরও একটু বড় হবে না, আপনার কাজ করতে সুবিধা হবে। আপনার যদি স্ক্রিন সাইজ ছোটো হয় তাহলে আবার বড় করিয়েন না, তাহলে আবার অনেক বড় হয়ে যাবে লেখাগুলো, তখন আপনি কাজ করতে পারবেন না। তাহলে এইভাবে করে আপনাদেরকে যেটা করতে হবে, এখন এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলো প্র্যাকটিস করতে হবে। এবং যদি সুন্দর না হয়, ওইটাকেই একটা লেটার করতেছে ভালো হচ্ছে না, ওটাকে বারবার করতে হবে। এমনটা না যে কোনো রকম করে নিয়ে আসলেন আর আমরা পারমিশন দিয়ে দিলাম যে হ্যাঁ আপনি পেন টুলের কাজ শিখে গেছেন, সেটা না। আমরা সার্টিফিকেট দিলে কোনোভাবেই হবে না যে ওইটা আপনি শিখছেন। যখন আপনার কাজ বলবে যে আপনার যেটা করে নিয়ে এসছেন সেটা আমি বুঝতেই পারতেছি না যে এটা কি পেন টুল দিয়ে করা না টেক্সট দিয়ে করা, তখন আমরা বুঝবো যে হ্যাঁ আপনি আসলে পেন টুলের জন্য রেডি। তাহলে এখন চাইলে আপনি পেন টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো সার্ভিসগুলো দিতে পারবেন, ঠিক আছে? তাহলে এখন আপনার যেটা করণীয় যে আপনি আজকে বাসায় যাবেন, যে যখনই সময় পান যেভাবে আমরা বললাম পেন টুল দিয়ে এইভাবে করে এ থেকে জেড পর্যন্ত লেটার লেখাগুলো শুরু করে দেন। আজকে সময় পাবেন, কালকে সময় পাবেন, পরশুদিন ক্লাসে আসার আগে অবশ্যই সমস্ত ক্লাসগুলো মানে সমস্ত ফাইলগুলো যতগুলো ফাইল তৈরি করলেন এ থেকে জেড পর্যন্ত
একটা ফোল্ডার করে ওই ফোল্ডারটা নিয়ে আসবে পেন ড্রাইভে করে। আমরা দেখব যে আপনি আসলে কতটা কাজ করছেন। এই হলো আজকের হোমওয়ার্ক, এবং আজকের মধ্যে দিয়ে আপনাদের হোমওয়ার্ক শুরু হয়ে গেল। আজকের পর থেকে আপনাদের প্রতিটা দিন হোমওয়ার্ক থাকবে, একটা দিন থাকবে না যেদিন কোনো হোমওয়ার্ক নেই। এতদিন